আচ্ছা, তো দেখো আমরা যে ইলেকট্রোপ্লেটিং দেখলাম, সেই ইলেকট্রোপ্লেটিং হচ্ছে একটা এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে, যে সিলভারের ইলেকট্রোপ্লেটিং আর কি। ঠিক আছে, তুমি যদি একটা চামচের মধ্যে তুমি যদি সিলভারের প্লেটিং করতে চাও, তাহলে তুমি কি করবে, এখানে সম্পূর্ণভাবে এক্সাম্পল দেওয়া আছে, এবং আমি তোমাদেরকে তো গোল্ড প্লেটিং, সিলভার প্লেটিং এবং কপার প্লেটিং তিনটা দেখাইলাম। ঠিক আছে, তো পরীক্ষা যে কোনো ধরনের প্লেটিং আসতে পারে, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, যে তুমি যার প্লেটিং তুমি করবা তাকে তুমি অ্যানোডে নিবা, আর যার উপরে প্লেটিং করবা তাকে তুমি ক্যাথোডে নিবা। ঠিক আছে, এবং দ্রবণটা হবে কি, এই যার প্লেটিং করতেছো তারই একটা দ্রবণ। ঠিক আছে, যেমন তুমি সিলভার প্লেটিং করতেছো, এখানে দ্রবণ নেওয়া হয়েছে সিলভার নাইট্রেট। ঠিক আছে, এটাই জাস্ট তোমার নর্মাল একটা বেসিক, এটা জানলেই হবে। আর হচ্ছে এখানে তুমি রিডিং পড়ে নিবা যে তড়িৎ বিশ্লেষণে উৎপাদিত পদার্থের বাণিজ্যিক ব্যবহার, এগুলো দেওয়া আছে এখানে, এগুলো তুমি রিডিং পড়ে নিবা। তো তারপরে নেক্সট যে টপিকটা, এটা পরীক্ষায় এটাই সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে ড্যানিয়েল সেল বা গ্যালভানিক সেল। এটা পরীক্ষা খুব বেশি পরিমাণে আসে। ঠিক আছে, তো গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল সেল জিনিসটা আসলে কি? দেখো, আমরা যেদিন যেটা শিখছি সেটা ছিল তড়িৎ বিশ্লেষণ। মানে আমরা তড়িৎ শক্তি প্রয়োগ করছি বা ইলেকট্রিসিটি ফ্লো করছি, এবং যার কারণে আমাদের কি হয়েছে, রাসায়নিক বিশ্লেষণ হয়েছে, মানে আমরা একটা যৌগ থেকে মৌল পাইছি। ঠিক আছে, বাট এবার আমরা শিখবো হচ্ছে উল্টা জিনিসটা, যে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে কিভাবে তড়িৎ শক্তি উৎপাদন করা যায় বা ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়। বুঝতেছো? আমার কথা শুনতেছো ঠিক মতো? রেসপন্স জি করো। স্যার। আচ্ছা। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে কি, আমরা এবার উল্টা জিনিসটা শিখবো। মানে তড়িৎ বিশ্লেষণে কি করতাম আমরা, তড়িৎ বিশ্লেষণে হচ্ছে তড়িৎ শক্তি প্রয়োগ করতাম বা ইলেকট্রিসিটি ফ্লো করাইতাম, এবং যার কারণে কেমিক্যাল অ্যানালাইসিস বা রাসায়নিক বিশ্লেষণ আমরা করতাম, একটা যৌগ থেকে আমরা মৌল পাইতাম। ঠিক আছে, এবার করবো হচ্ছে উল্টা। এবার আমরা স্বতঃস্ফূর্ত ভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটাবো, মানে রাসায়নিক বিশ্লেষণ হবে, এবং রাসায়নিক বিশ্লেষণ থেকে আমাদের ইলেকট্রন ফ্লো হবে অথবা ইলেকট্রিসিটি প্রডিউস হবে। তার মানে আমরা এবার কি করব, আমরা এবার রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করব, এবং ওইটাই কার মাধ্যমে করা হয়, গ্যালভানিক কোষ বা ভোল্ট কোষ বা ড্যানিয়েল কোষ যাই বলো। ঠিক আছে, তার মানে রিডিং, এগুলো তোমার রিডিং যা আছে তোমার এগুলো বাসায় পড়ে নিও। ঠিক আছে, আমি সরাসরি ড্যানিয়েল সেলে চলে যাচ্ছি, কারণ যখন আমি ড্যানিয়েল সেল পড়াবো তখন এই কথাগুলো আমি অবশ্যই বলে নিব, এবং তোমাদের স্ট্রাকচার কি বা সেলের বৈশিষ্ট্যগুলো কি সবই বলে নিব। তো এগুলো আমি আর রিডিং পড়ায় টাইম নষ্ট করবো না। ঠিক আছে, আর হচ্ছে এটা সর্বপ্রথম আবিষ্কার করা হচ্ছে তোমার লুই গ্যালভানি আর ভোল্টা। তো ওনাদের নাম অনুসারে হচ্ছে গ্যালভানিক কোষ আর ভোল্টারিক সেল নামে এটা নামকরণ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে ওইটারই মডিফাইড ভার্সন হচ্ছে ড্যানিয়েল সেল। ঠিক আছে, জন ফ্রেডরিক ড্যানিয়েল হচ্ছে এই কোর্সটি প্রথম আবিষ্কার করেন, এবং তার সম্মানে এটার নাম দেওয়া হয়েছে ড্যানিয়েল সেল। ঠিক আছে, আচ্ছা। তো ড্যানিয়েল সেলটা আমরা সম্পূর্ণভাবে শিখবো, এবং এইটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে এই অধ্যায় থেকে। ডেইলিচ এর অঙ্ক আসে, এবং এই ড্যানিয়েল সেলটা সবচেয়ে বেশি আসে। আর তুই বিশেষ যে আমরা শিখলাম ওইটাও পরীক্ষা আসে, মানে কি আসে বলা যায় না, বাট আমি দেখছি আর কি যে সবসময় এই যে ড্যানিয়েল সেল এটা পরীক্ষা আসতে মানে বেশি আসতে দেখছি আমি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো বলতো, এই ড্যানিয়েল সেল জিনিসটা আসলে কি? ড্যানিয়েল সেল জিনিসটা হচ্ছে এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখবো তড়িৎ রাসায়নিক কোষ। বলতো আমরা এতদিন কি শিখছি? এতদিন শিখছি আমরা তড়িৎ বিশ্লেষণ কোষ, এবং তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা তড়িৎ বিশ্লেষণ শিখছি। ঠিক আছে, So আমরা এতদিন শিখছি হচ্ছে ইলেকট্রোলাইসিস, আমাদের শিখছি হচ্ছে ইলেকট্রোলাইসিস। বাট এবার আমরা শিখবো তার উল্টা, এবার আমরা শিখবো হচ্ছে ইলেকট্রো কেমিক্যাল সেল। ঠিক আছে, তাহলে আমি কিন্তু তোমাদের বলে নিছি যে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণে কি হয়, তড়িৎ প্রবাহিত করা হয় এবং তাতে রাসায়নিক বিশ্লেষণ হয় নাকি। আর এখানে হবে উল্টাটা, যে আমরা রাসায়নিক বিক্রিয়া করাবো বা রাসায়নিক বিশ্লেষণ করব, এবং তার ফলে এখানে তড়িৎ প্রবাহ হবে বা তড়িৎ শক্তি উৎপন্ন হবে। সেটা কিভাবে আমরা এখন দেখি। খেয়াল করো ভালো করে, এই চিত্রটার দিকে তাকাও। এখানে দেখো দুইটা আলাদা আলাদা পাত্র আছে। এখন আমি যেটা তোমাদের বলবো, যে এখানে দুইটা আলাদা পাত্র না নিয়ে তড়িৎ বিশ্লেষণ কোর্সের মতো একটা পাত্র নিলেও কিন্তু হইতো। ঠিক আছে, বাট ওইগুলার মধ্যে একটু ঝামেলা আছে, ঝামেলাগুলা জন্য আসলে একটা পাত্রের মধ্যে করা হয় না। এইসব মানে বেশি অ্যানালাইসিস যেগুলা, এগুলো তোমার ইন্টারে আছে। ঠিক আছে, 9-10 এত শিখতে হবে না। 9-10 হচ্ছে এই দুইটা পাত্রর কাহিনী কি, জাস্ট সরাসরি ওখানে আমি চলে যাব। আর ইন্টারে গিয়ে তোমরা আসলে জানবা যে কেন দুইটা পাত্র ইউজ করা হয় না বা এখানে সমস্যাটা কি। ঠিক আছে,
কারণ আমার নিজের মনেও কোশ্চেন আসে না 9-10 যে কেন এখানে দুইটা পাত্র ইউজ করতেছি আমরা, তো ওই বিশেষণতে আমরা একটা পাত্র ইউজ করতাম। ঠিক আছে? আচ্ছা, ওগুলো তোমরা অ্যান্সার অবশ্যই ইন্টারে গিয়ে ভালো করে পাবা, কারণ এখানে অনেক কিছু আছে যে তোমার এলপিজি, এলপিজে বলতে একটা জিনিস আছে, এটা হচ্ছে লিকুইড পটেনশিয়াল জাংশন। এই জিনিসগুলো আমরা এখন এখানে শেখাবো না, শেখা টাইম নষ্ট করবো না, তো তুমি ইন্টারে গিয়ে শিখবা। ঠিক আছে? এলপিজে কি বা লিকুইড জাংশন পটেনশিয়াল কি, বা এখানে সমস্যাটা কি, আসলে একটা পাত্র নিলে কি হইতো। আচ্ছা, গেল। এবার দেখো, আমরা এটা শুরু করার আগে একটু লাবিদ লোহানী খানের অবস্থা দেখি। লাবিদ লোহানী খান মাত্র জয়েন দিল। লাবিদ, লাবিদ শুনতেছো? লাবিদ লোহানী খান শুনতেছো? জি স্যার। হ্যাঁ, তুমি তো মাত্র জয়েন দিলা। ঠিক আছে, আমরা আসলে পড়তেছি গ্যালভানিক কোষ। ঠিক আছে? আর গ্যালভানিক কোষ কি? জি গ্যালভানিক কোষ হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তো তড়িৎ বিশ্লেষণ কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ কিন্তু সম্পূর্ণ উল্টা। তড়িৎ বিশ্লেষণ কোষে কি করা হয়? তড়িৎ প্রবাহিত করা হয় বা তড়িৎ শক্তি প্রয়োগ করা হয় এবং তার তার মাধ্যমে রাসায়নিক বিশ্লেষণ করা হয়। আর তড়িৎ রাসায়নিক কোষে কিন্তু উল্টা কাজটা হয়। তড়িৎ রাসায়নিক কোষে হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি বা ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। বুঝছো? আমরা ওটা শিখতেছি আর কি। জি স্যার। ওইটা স্ট্রাকচারটা আমরা দেখবো। তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড আর ক্যাথোড হচ্ছে সম্পূর্ণ বিপরীত চিহ্নের। মানে আমরা এতদিন তড়িৎ বিশ্লেষণ কোষে কি দেখছি বলতো? এ প্লাস, মানে হচ্ছে অ্যানোড কি হবে? প্লাস হবে। আমরা তো এটি দেখলাম নাকি? কিন্তু তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড হচ্ছে মাইনাস আর ক্যাথোড হচ্ছে প্লাস। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা এখন দেখবো। এই যে তোমার ড্যানিয়েল সেল, এই ড্যানিয়েল সেলের স্ট্রাকচারটা এরকম যে এখানে দুইটা পাত্র নেওয়া হয়, মানে অ্যানোডের জন্য একটা পাত্র আর ক্যাথোডের জন্য আরেকটা পাত্র। ঠিক আছে? এবং ওই অ্যানোড আর ক্যাথোডকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়। এখন কথা হচ্ছে, তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা কিন্তু ব্যাটারি ইউজ করতাম, কারণ আমাদের ইলেকট্রিক্যাল সাপ্লাই লাগতো বা ইলেকট্রিসিটি লাগতো। বাট এখানে কিন্তু আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দিব না, আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। এখন ইলেকট্রিসিটি প্রডিউস হয়ে যাবে কই? মানে অবশ্যই ইলেকট্রিসিটি তুমি একটা কিছুতে সাপ্লাই দিবা, ঠিক না? তো তুমি এই সেলের মাধ্যমে একটা লাইট জ্বালাবা, বা একটা তুমি রিমোট কন্ট্রোল গাড়ি চালাবা, কিছু একটা করবা। ঠিক আছে? তো আমরা সহজ, সবচেয়ে ইজি হবে কোনটা নিয়ে কাজ করলে? লাইট নিয়ে কাজ করলে, যে আমরা এই পরিবারের মধ্যে একটা কি যুক্ত করে দিব? একটা বাল্ব যুক্ত করে দিব। ঠিক আছে? যদি আমাদের এখানে কোনো ব্যাটারি ছাড়াই এটা বাল্বটা জ্বলে, তার মানে আমরা কি বুঝবো? এখানে কারেন্ট পাস হচ্ছে। বুঝতে পারছো? তুমি এখানে অন্য কিছু দিয়ে করতে পারতা, বাট লাইটটা সবচেয়ে সস্তা এবং সবচেয়ে সহজ উপায় বোঝার জন্য যে এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে কিনা বা তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে কিনা। বুঝতে পারছো বিষয়টা? এখানে কিন্তু কোনো ব্যাটারি নাই। আচ্ছা, এবার চিন্তা করো, এখানে অ্যানোড, তুমি অ্যানোডে কি নিবা আর ক্যাথোডে কি নিবা? ঠিক আছে? ড্যানিয়েল সেলে অ্যানোড হিসাবে নেওয়া হয় জিঙ্ক দণ্ড। ড্যানিয়েল সেলে অ্যানোড হিসাবে কি নেওয়া হয়? জিঙ্ক দণ্ড। আর ক্যাথোড হিসাবে নেওয়া হচ্ছে কপার দণ্ড। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তার মানে কি এই ড্যানিয়েল সেলে সবসময় আমি অ্যানোড হিসাবে জিঙ্ক নিব এবং ক্যাথোড হিসাবে কপার নিব? এটা কি আবশ্যক? আচ্ছা, এই জিনিসটার ব্যাখ্যা বই আছে কিনা আমি জানি না, বাট তোমাদের আমি দিব। সেটা হচ্ছে, এখানে তুমি অ্যানোড হিসাবে কাকে নিবা আর ক্যাথোড হিসাবে কাকে নিবা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এটা হচ্ছে প্রথম বেসিক এই ড্যানিয়েল সেলের। তুমি অ্যানোড হিসাবে অবশ্যই কি নিবা? ধাতু নিবা। ঠিক আছে? ক্যাথোড হিসাবে তুমি ধাতু নিবা। এখন তড়িৎ বিশ্লেষণ কোষে কিন্তু অ্যানোড ক্যাথোডের কোনো নির্দিষ্টতা ছিল না, ঠিক না? যে তোমার অ্যানোডে এই ধাতু নিতে হবে, ক্যাথোডে এই ধাতু নিতে হবে, এমন কোনো কিছু বলছি আমি? বলো। বলি নাই। কারণ কি? ওই তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড ক্যাথোড হিসেবে একটা ধাতু নিলেই হয়। কারণ ওখানে অ্যানোড ক্যাথোডের কাজ কি? জাস্ট ইলেকট্রনটা পাস করানো, ঠিক না? এটা তো যে কোনো ধাতুই করতে পারে। ঠিক আছে? বাট এই যে তড়িৎ রাসায়নিক কোষ বা ড্যানিয়েল সেলে হচ্ছে অ্যানোড ক্যাথোড তুমি যে কোনো ধাতু নিতে পারবা না। তোমাকে অ্যানোডে নিতে হবে বেশি সক্রিয় ধাতু। অ্যানোডে নিতে হবে কি? বেশি সক্রিয় ধাতু। ঠিক আছে? আর ক্যাথোডে তুমি নিবা হচ্ছে কম সক্রিয় ধাতু। এটা দিয়ে আসলে কি বোঝায়? তোমরা ধাতুর সক্রিয়তা সিরিজ পড়ছো না? আমরা কিন্তু দেখাইছিলাম ধাতুর সক্রিয়তা সিরিজ কি। মানে তুমি এই অ্যানোড আর ক্যাথোডে কি নিবা? দুইটা ধাতুর দণ্ড নিবা। এই যে তুমি দুইটা ধাতুর দণ্ড নিচ্ছ, তার মধ্যে যেটা বেশি সক্রিয় সেটা তুমি কোথায় নিবা? অ্যানোডে নিবা। ওইটা হবে অ্যানোড। ঠিক আছে?
আর ওই দুটো ধাতুর মধ্যে যেটা কম সক্রিয় সেটা হচ্ছে তোমার ক্যাথোড হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? কারণ কি বলতো, অ্যানোড ক্যাথোড, এই যে তোমার অ্যানোড আর ক্যাথোড, এই অ্যানোড আর ক্যাথোডের অ্যাকচুয়াল জি স্যার। ডেফিনেশনটা কি আমরা কি শিখছিলাম? অ্যানোড মানে হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত যার সাথে যুক্ত থাকে তারে কি বলে? অ্যানোড বলে। আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত যার সাথে যুক্ত থাকে তারা কি বলে? ক্যাথোড বলে, ঠিক না? কিন্তু কাহিনী হচ্ছে কি, এই যে তড়িৎ রাসায়নিক কোষ এখানে কোনো ব্যাটারি আছে যে তুমি এই পজিটিভ প্রান্ত দিয়ে অ্যানোড চিনবা, নেগেটিভ প্রান্ত দিয়ে তুমি ক্যাথোড চিনবা? ব্যাটারি এখানে আছে বলো? না স্যার নাই। নাই। তাহলে আমরা কিভাবে অ্যানোড ক্যাথোডকে ডিফাইন করব? তোমাদের কিন্তু একটা কথা বলছিলাম মনে আছে যে অ্যানোডে কি বিক্রিয়া হয় বলো তো? অ্যানোডে কি বিক্রিয়া হয়, জারণ না বিজারণ? অ্যানোডে কি বিক্রিয়া হয়? জারণ। জারণ জারণ। জারণ ইয়েস, অ্যানোডে হয় জারণ বিক্রিয়া, জারণ ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া। বিজারণ। গুড। তাহলে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে না, মানে অ্যানোডে জারণ বিক্রিয়া হবে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে, এটা মাস্ট। তার মানে আমরা এখন অ্যানোড ক্যাথোড কি দিয়ে চিনবো বলতো? আমরা এখন অ্যানোড ক্যাথোড চিনবো হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে। যে যেই দণ্ডে জারণ বিক্রিয়া হয় সেই দণ্ডের নাম দিব আমরা কি? অ্যানোড। আর যেই দণ্ডে বিজারণ বিক্রিয়া হয় সেই দণ্ডের নাম দিব আমরা কি? ক্যাথোড। আমরা আগে এখন অ্যানোড ক্যাথোড বিবেচনা করব না, আমরা পরে দেখবো যে অ্যানোড ক্যাথোড কি, ঠিক আছে? তাহলে আমরা এখন তুমি কোশ্চেন করতে পারো যে ভাই তাহলে আমি যদি দুই জায়গায় একই ধাতু নেই তাহলে কি এই ড্যানিয়েলসের কাজ করবে? তোমাদের একটা কোশ্চেন করলাম, ধরো এই কোশ্চেন তোমাদের করলাম যে যদি আমি দুই জায়গায় মানে অ্যানোড আর ক্যাথোড দুই জায়গায় যদি আমি একই ধাতু নেই তাহলে কি এই সেলটা কাজ করবে? তোমাদের আইকিউ কি বলে বলো তো, গেস করে বলো, মানে করবে আন্দাজে না। বলো। স্যার বলবেন। হ্যাঁ বলো। করবে না। বললাম আচ্ছা তৌসিফ শোনো, আমি বলতেছিলাম কি যে এই যে ড্যানিয়েল সেলে হচ্ছে আমরা কি বলছি যে অ্যানোডে আমরা বেশি সক্রিয় ধাতু নিব আর ক্যাথোডে হচ্ছে কম সক্রিয় ধাতু নিব। তা আমি যদি এখন এভাবে সক্রিয়তার ডিফারেন্স না নেই, মানে যদি আমরা একই ধাতু নেই, মানে একই ধরনের সক্রিয়তা দুটো ধাতু আমরা নেই, তাহলে কি ড্যানিয়েল সেল কাজ করবে? না আইকিউ কি বলে? না স্যার। করবে না স্যার। আচ্ছা তাওসিফ কি বলো, করবে না করবে না? স্যার করবে না। করবে না, আচ্ছা। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে এইখানে এক ধরনের বিক্রিয়া হবে, একটা জারণ আর একটা কি বিজারণ। তো তুমি যদি দুই জায়গায় যদি একই সক্রিয়তা ধাতু নাও তাহলে কে ছাড়বে আর কে গ্রহণ করবে, ঠিক না? অবশ্যই এখানে একটা ডিফারেন্স লাগবে যে একজন ইলেকট্রন ত্যাগ করবে আর জন ইলেকট্রন কি গ্রহণ করবে। বুঝা গেছে? তাহলে অবশ্যই তোমার এই দুই দণ্ডে অবশ্যই ভিন্ন সক্রিয়তার ধাতু নিতে হবে। তাহলে আমরা কি করব, যে কোনো দুটা ধাতু নিলে কিন্তু এটা কাজ করবে। এই ড্যানিয়েল সেল এমন না যেখানে জিঙ্ক নিতে হবে এখানে কপার নিতে হবে, তুমি যে কোনো দুইটা ধাতু নিতে পারো এবং সেই দুইটা ধাতুর মধ্যে যেটা সক্রিয়তা বেশি ওইটা হবে কি অ্যানোড, যেটা সক্রিয়তা কম সেটা হবে কি ক্যাথোড। বুঝতে পারছো কথা? ক্লিয়ার? জি স্যার। তাহলে তোমাদের কোশ্চেন তো করতে পারো যে ভাই তাহলে কেন বেশি সক্রিয় যে ধাতুটা সেটা কেন অ্যানোড, এটা তুমি এখন বুঝবা একটু পরে, ঠিক আছে? বিক্রিয়া যখন দেখবা তখন বুঝবা। তাহলে আমরা এখন এক্সাম্পল হিসাবে অ্যানোডে কি নিলাম? জিঙ্ক দণ্ড। ক্যাথোডে কি নিলাম? কপার দণ্ড, ঠিক আছে? আর এই যে পাত্রটা, এই পাত্রে কিন্তু দ্রবণ নেওয়া হয়েছে। তাহলে এই দ্রবণটা কিসের হবে? যা মানে যেই ধাতুর দণ্ড সেই ধাতুরই আমরা কি নিব? দ্রবণ নিব, বুঝছো? যেমন এই ধাতুটা কার? জিঙ্কের। দ্রবণ হিসেবে আমরা কাকে নিব? জিঙ্ক সালফেটকে নিব, বুঝছো? বা জিঙ্ক কার্বনেট বা জিঙ্কের যে কোনো একটা ধাতু দ্রবণ আমরা নিব। বুঝতে পারছো? ক্লিয়ার? যৌগের দ্রবণ আমরা নিব। এমনি দেখো ক্যাথোডে কি আছে? কপার। তুমি ক্যাথোডে কার দ্রবণ নিবা? অবশ্যই কপারের দ্রবণ নিবা। তুমি ধরো ক্যাথোডে কপার সালফেট নিছো, এই বুঝতেছো কথা? ক্লিয়ার? জি স্যার বুঝতেছি। তাহলে তুমি ইয়েস স্যার। অ্যানোডের যে পাত্রটা ওই পাত্রে ওই অ্যানোড যেই ধাতুর নিছো সেই ধাতুরই একটা দ্রবণ, মানে সেই ধাতুর একটা যৌগের দ্রবণ তোমার অ্যানোডে নিতে হবে। আর ক্যাথোডেও সেম, যে তুমি যেই ধাতুর ক্যাথোডে নিছো সেই ধাতুর একটা দ্রবণ, সেই ধাতুর একটা যৌগের দ্রবণ তোমাকে ক্যাথোডে নিতে হবে। ক্লিয়ার? এতটুকু বুঝছো? কনস্ট্রাকশন বুঝছো মানে কি আমরা একটা কনস্ট্রাক্ট ইয়েস করব? স্যার। কনস্ট্রাকশনটা জি খুবই স্যার। ইজি। দুইটা আলাদা আলাদা পাত্র নিব, ওই আলাদা আলাদা পাত্রে দুইটা ভিন্ন ধাতু ইউজ করব। ওই ধাতুর মধ্যে একটা হবে বেশি সক্রিয় একটা হবে কম সক্রিয়, এবং ওই দুটাকে আমরা একটা পরিবাহী তারে যুক্ত করব, এবং সেই পরিবাহী তারটা আমরা যেখানে কারেন্ট বা ইলেকট্রিসিটি সাপ্লাই করব সেটাতে আমরা কানেক্ট করে দিব, ঠিক আছে? তাহলে হয়ে যাবে আমাদের গ্যালভানিক সেল। আর মাঝখানে যে একটা লবণ সেতু আছে সেই লবণ সেতুর কাজটা আমরা লাস্টে বলবো, এখন আমরা বলবো না। ধরে নাও এখন লবণ সেতুটা নাই, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস, তোমরা মনে হয় স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছ না নাকি?
স্ক্রিন শেয়ারটা মনে হচ্ছে অফ হয়ে গেছে, মানে পজ হয়ে গেছে। কোথায় গেল? হ্যাঁ, মানে চাপ পড়ে ভুলে স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছিল। আচ্ছা, এখন কি আসতেছে? স্ক্রিন আসতেছে এখন? দেখতে Yes, পাচ্ছ? sir. আচ্ছা। আর লাবিদ লোহানী খান ও তো বের হয়ে গেছিল, কাহিনী কি লাবিদ? লাবিদ শুনতেছো? ওর অডিও জয়েন হয় না এখনো। আচ্ছা, জয়েন হলে ধরবো না, সমস্যা নেই। এরপরে যে ওমর নেটওয়ার্কের সমস্যা আজকে, ও অনেক বারবার জয়েন দিচ্ছে, বারবার বের হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা পড়ায় চলে যাই। লাবিদ শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি তোমার মাঝখান দিয়ে বের হয়ে গেছিলা, জি স্যার, এই যে নেটের সমস্যা একটু। এটা সমস্যা। আচ্ছা, তুমি লাস্ট কতটুক শুনছিলা বলো তো? লাস্ট স্যার এই যে অ্যানোডে স্যার বেশি মানে বেশি সক্রিয় ধাতু নিব, আহ, আর ক্যাথোড হচ্ছে কম সক্রিয় হ্যাঁ ধাতু নিব, ঠিক আছে? আর অ্যানোডটা যে হ্যাঁ পাত্রে আমরা নিব সেই পাত্রে অ্যানোডেরই একটা যৌগের দ্রবণ নিব, আর ক্যাথোডে যে ধাতুটা আমরা নিব, ক্যাথোডে সেই ধাতুরই একটা যৌগের দ্রবণ আমরা নিব, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের ড্যানিয়েল সেলের কনস্ট্রাকশন, ঠিক আছে? আর মাঝখানে যে লবণ সেতুটা আছে ওটা নিয়ে আমরা কি কাজ সেটা এখন আমরা বলবো না, এটা পরে বলবো। এবার আসো তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হবে আর ক্যাথোডে কি বিক্রিয়া হবে সেটা আমরা দেখবো, ঠিক আছে? এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যে অ্যানোডে কি বিক্রিয়া হয় আর ক্যাথোডে কি বিক্রিয়া হয়। আচ্ছা, এবার আসো বিক্রিয়াটাই কিন্তু মেন। অ্যানোডে আমরা কার দণ্ড নিছি? জিঙ্কের দণ্ড নিছি। আর ক্যাথোডে আমরা কি নিছি? কপার। অ্যানোডে কি হয়, জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্কের সক্রিয়তা কপারের চেয়ে বেশি, ঠিক আছে? আচ্ছা, বলতো ধাতুর সক্রিয়তা কিসের উপর নির্ভর করে বলতে পারবা? বলতো একজন। আমি তো শিখাইছিলাম ওই যে আগের ক্লাসগুলোতে, যে ওই যে আয়নের সক্রিয়তা, ধাতুর সক্রিয়তা শিখাইছিলাম। বলো, একজন সাহস করে বলো, পারবা? কথাটা বুঝি নাই স্যার। বললাম যে ধাতুর সক্রিয়তা কিসের উপরে নির্ভর করে বলতে পারবা? ধাতুর সক্রিয়তা কিসের উপর নির্ভর করে বলতে পারবা? হুম, স্যার এই যে হ্যাঁ বলো। কক্ষপথ আচ্ছা, কক্ষপথ বলতে কি আসলে ধাতুর কাজ কি? মানে ইলেকট্রন স্যার। ধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। যে যত জি স্যার। দ্রুত, যে যত বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারে সহজে, সে তত বেশি সক্রিয়। তার মানে হচ্ছে জিঙ্ক আর কপার, আমি এটা কেন জিজ্ঞেস করছি কারণ আছে, কারণ এই জিঙ্ক বেশি সক্রিয়। তার মানে কি, জিঙ্ক আর কপারের মধ্যে যদি ইলেকট্রন ত্যাগ করার একটা কম্পিটিশন হয় তাহলে কে জিতবে? জিঙ্ক জিতবে, কারণ জি জিঙ্ক সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, জিঙ্কের সক্রিয়তা বেশি। জিঙ্ক তাহলে এখানে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে যদি একজনকে ইলেকট্রন ত্যাগ করতে হয় তাহলে ওখানে ইলেকট্রন ত্যাগ করবে কি, জিঙ্ক নাকি কপার বলো? জিঙ্ক। জিঙ্ক, জিঙ্ক। অবশ্যই জিঙ্ক। এই জন্য আমি এটা জিজ্ঞেস করছি, ঠিক আছে? তার মানে হচ্ছে অ্যানোডে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে, আর জিঙ্কের যোজনী কত জানো? 2। কপারেরও কত? 2। তার মানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে কয়টা? 2টা। ত্যাগ করে সে কি হবে? জিঙ্ক 2+ হবে, মানে জিঙ্ক আয়ন হবে, ঠিক আছে? তার মানে দেখো যে দন্ডের মধ্যে জিঙ্ক ছিল, সেই জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে কি হইলো? জিঙ্ক 2+, মানে জিঙ্ক আয়ন হইলো। তা আয়ন কি দন্ডে থাকবে নাকি আয়নটা দ্রবণে চলে আসবে বলো তো? আয়নটা কোথায় চলে আসবে? আয়নটা দ্রবণে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, দ্রবণে চলে আসলো, সে কিভাবে দ্রবণে চলে আসলো বলতো? 2টা ইলেকট্রন ত্যাগ করে। ওই 2টা ইলেকট্রন কোথায় যাবে বলতো? অ্যানোডে থাকবে। এবং ওই জি পাশে স্যার। যদি ইলেকট্রনের ঘাটতি হয় তাহলে ওই 2টা ইলেকট্রন যদি সে ত্যাগ করছে, সেই 2টা ইলেকট্রন কি এখান দিয়ে সুন্দর মতো পাস হবে না বলতো? মানে এটা যেহেতু জি পরিবাহী, তাহলে ওই ইলেকট্রনটা বা ওই ইলেকট্রন গুলো এখান দিয়ে পরিবাহিত হয়ে কোথায় আসবে? ক্যাথোডে আসবে। বুঝা গেছে কথাটা? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, এবার ইয়েস দেখো স্যার। জি ক্যাথোডে স্যার। তুমি যেহেতু কম সক্রিয় ধাতু নিছো, এবং ক্যাথোডের মধ্যে কিন্তু ওই ধাতুর একটা দ্রবণ আছে, তাই দ্রবণের মধ্যে কি আছে বলতো? কপার 2+ আয়ন আছে, আর সালফেট 2- আয়ন আছে, ঠিক না? কারণ দ্রবণ কিন্তু আমরা আয়নিত নেই, যেহেতু দ্রবণ আমাদের আয়নিত, অবশ্যই এখানে কপার 2+ আয়ন আছে, কারণ যেহেতু কপারের তুমি একটা যৌগের দ্রবণ নিছো, তো ওই দ্রবণে কি আছে? কপার 2+ আছে। বুঝা গেছে কথাটা? জি ইয়েস স্যার। স্যার। কপার 2+ এর মধ্যে কি দুটো প্লাস আছে, তার মানে 2টা ইলেকট্রন ঘাটতি আছে। তো তোমার এই যে ইলেকট্রনের সাথে ত্যাগ করছে, সেই ইলেকট্রনটা কোথায় চলে আসবে? ক্যাথোডে চলে আসবে না বলতো? কারণ ক্যাথোডের মধ্যে যে দ্রবণ আছে সেই দ্রবণে অসংখ্য কোটি কোটি কপার 2+ আছে, এবং সেই কপার 2+ গুলা ইলেকট্রন গ্রহণ করার জন্য রেডি। বুঝছো?
মানে ক্যাথোডে এসে সেগুলো কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপার ধাতু হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে এই যে অ্যানোডের জি স্যার। জিঙ্ক, সেই জিঙ্কটা হচ্ছে বেশি সক্রিয় হওয়ার কারণে ইলেকট্রন ত্যাগ করলো, এবং কপারটা কম সক্রিয় হওয়ার কারণে এখানে কপার 2+ আয়নটা এসে সেই ত্যাগকৃত ইলেকট্রনটা যে সাপ্লাই, এই যে এই পরিবাহী তার দিয়ে সাপ্লাই হয়ে ক্যাথোডে আসলো, সেই ইলেকট্রন ক্যাথোডে আসছে কেন, কারণ ক্যাথোডে এই কপার 2+ এই ইলেকট্রন গ্রহণ করার জন্য রেডি। তো ওই কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসাবে এই ক্যাথোডে জমা হচ্ছে। কথা বুঝছো? তাহলে প্রসেসটা কি হলো? প্রসেসটা হচ্ছে এরকম যে অ্যানোড থেকে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণে যাচ্ছে, এবং সেই ত্যাগকৃত ইলেকট্রনটা পরিবাহী তারের মধ্য দিয়ে ক্যাথোডে যাচ্ছে, এবং ক্যাথোডে কপার 2+ আয়ন গিয়ে ওই ইলেকট্রন গুলো গ্রহণ করে কপার ধাতু হচ্ছে। কথা বোঝা গেছে? তাহলে বলো তো এই বিক্রিয়াটা কি সারা জীবন চলতে থাকবে? কখনোই না। আচ্ছা, তো দেখো আমরা গ্যালভানিক সেল পড়তেছিলাম, তো তো তোমার গ্যালভানিক সেলের যে স্ট্রাকচার এবং বিক্রিয়া এগুলো হচ্ছে এর আগের প্রশ্নে দেখা আছে। তো এখন আমরা শুরু করব হচ্ছে সরাসরি এই গ্যালভানিক সেলে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা কিভাবে হয় সেটা আমরা দেখব। তাহলে দেখো এই গ্যালভানিক সেলে হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড হিসাবে কাদেরকে নেওয়া হয় এটা কিন্তু গত ক্লাসে ক্লিয়ারলি বলা হয়েছে, এবং ধাতুর যে সক্রিয়তা, এই সক্রিয়তা সহ কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো আমরা বলছিলাম যে অ্যানোডে আমরা যে ধাতুটা নিব সেই ধাতুটা হবে বেশি সক্রিয়, আর ক্যাথোডে যে ধাতুটা নিব সেটা হবে তোমার কম সক্রিয়, ঠিক আছে? সো এই যে আমাদের এখানে গ্যালভানিক সেলের যে অ্যানোড, সেই অ্যানোডে আমরা কাকে নিব? অ্যানোডে নিব হচ্ছে যেটা বেশি সক্রিয়, ঠিক আছে? সো অ্যানোডে যাদেরকে নিব সে হচ্ছে বেশি সক্রিয়, আর ক্যাথোডে যে ধাতুটা আমরা নিব সেটা হচ্ছে অবশ্যই কম সক্রিয়, ঠিক আছে? তো তড়িৎ বিশ্লেষণ কোষ শেখার সময় আমরা কিন্তু অ্যানোড এবং ক্যাথোডে কিন্তু এরকম স্পেশালি বলে দিইনি যে অ্যানোডটা আমাদের এই ধাতুর নিতে হবে এবং ক্যাথোডটা আমাদের ওই ধাতুর নিতে হবে, এমন কিন্তু কোনো কথা ছিল না, ঠিক আছে? আমরা যখন তড়িৎ বিশ্লেষণ শিখছি, মানে অ্যানোড ক্যাথোড শিখলাম, তখন কিন্তু আমরা বলছিলাম যে অ্যানোড এবং ক্যাথোডে যে কোনো পরিবাহীর একটা ধাতু নিলেই হবে, ঠিক আছে? যে কোনো পরিবাহী নিলেই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু গ্যালভানিক কোষে কিন্তু অ্যানোড আর ক্যাথোড হিসেবে তুমি যে কোনো পরিবাহী নিতে পারবে না। তুমি অবশ্যই এই অ্যানোড এবং ক্যাথোড ধাতুই নিবা, এবং ধাতু নেওয়ার সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুমি যেই ধাতুটা বেশি সক্রিয় তুমি নিছো সেটা হবে তোমার অবশ্যই অ্যানোড অটোমেটিকলি, আর যেই ধাতুটা তুমি কম সক্রিয় নিচ্ছ সেটা হবে তোমার অবশ্যই ক্যাথোড, ঠিক আছে? তাহলে দেখো তো, তড়িৎ বিশ্লেষণ কোষে যেভাবে অ্যানোড ক্যাথোড বোঝা যায়, এই তড়িৎ রাসায়নিক কোষে কিন্তু সেভাবে বোঝা যায় না, ঠিক না? মনে আছে আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে দেখছিলাম যে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেই পরিবাহীটা, মানে যেই তড়িৎদ্বারটা যুক্ত থাকে সেটা হচ্ছে আমাদের অ্যানোড, কারণ ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে অবশ্যই এই ধাতুটাও, মানে এই অ্যানোডটাও কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর নেগেটিভ প্রান্তের সাথে আমরা যেই দণ্ডটা যুক্ত করব সেটা অটোমেটিকলি কি হবে, নেগেটিভ দণ্ড হয়ে যাবে। সো যেটা পজিটিভ সেটা হচ্ছে অ্যানোড, আর যেই প্রান্তের সাথে নেগেটিভ সেটা হচ্ছে ক্যাথোড। তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে ক্যাথোড আর অ্যানোড যেভাবে তুমি বুঝবা, এই তড়িৎ রাসায়নিক কোষের কিন্তু তুমি সেভাবে বুঝবা না, ঠিক না? তাহলে তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে হচ্ছে তুমি অবশ্যই দুইটা তড়িৎদ্বারের ক্ষেত্রে দুইটা ভিন্ন ধাতু নিবা, এবং দুইটা ধাতু অবশ্যই কি সক্রিয়তার ডিফারেন্স থাকতে হবে, মানে একটা তড়িৎদ্বার হইতে হবে কম সক্রিয় এবং আরেকটা হইতে হবে বেশি সক্রিয়, এবং যেই তড়িৎদ্বারটা কম সক্রিয় ধাতুর সেটা হচ্ছে ক্যাথোড, আর যেই তড়িৎদ্বারটা বেশি সক্রিয় ধাতু সেটা হচ্ছে অ্যানোড। এতটুকু বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সাধারণত এই যে আহ লুই গ্যালভান এটা আবিষ্কার করছে, সেই অনুসারে নামকরণ করা হয় তোমার গ্যালভানিক কোষ, ঠিক আছে? তো তিনি অ্যানোড হিসেবে ইউজ করছিলেন জিঙ্ক, আর ক্যাথোড হিসাবে উনি কপার ইউজ করছে, ঠিক আছে? কারণ কি, জিঙ্ক হচ্ছে অধিক সক্রিয় আর কপার হচ্ছে কম সক্রিয়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কারণ। আচ্ছা, তো দেখো অ্যানোডে আমরা জিঙ্ক ইউজ করতেছিলাম, আর ক্যাথোডে হচ্ছে কপার, কারণ জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয় আর কপার কম সক্রিয়, ঠিক আছে? তো যেহেতু আমাদের জিঙ্ক বেশি সক্রিয় তাই এটা হবে আমাদের অ্যানোড, আর যেহেতু কপার হচ্ছে কম সক্রিয় সেটা হবে আমাদের ক্যাথোড। তো কেন অ্যানোডে হচ্ছে বেশি সক্রিয় লাগে এবং কেন ক্যাথোডে কম সক্রিয় লাগে এটা ব্যাখ্যা আমরা গত ক্লাসে দিয়েছিলাম। কারণ হচ্ছে আমরা জানি যে অ্যানোডে অবশ্যই কোন বিক্রিয়াটা হবে, অ্যানোডে হবে জারণ বিক্রিয়া, ঠিক আছে? আর ক্যাথোডে হবে বিজরণ বিক্রিয়া, এটা কিন্তু ফিক্স। কারণ অ্যানোড এবং ক্যাথোডের চিহ্ন উল্টা হইতে পারে, যেমন তোমার তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোডে হচ্ছে পজিটিভ হয় এবং ক্যাথোডে হচ্ছে নেগেটিভ, কারণ ব্যাটারির পজিটিভ প্রান্তটা
থাকে অ্যানোডে আর নেগেটিভ প্রান্তটা থাকে তোমার ক্যাথোডে, ঠিক আছে? তো ওই হিসাবে যেই দণ্ডের সাথে পজিটিভ প্রান্ত যুক্ত করে সেটা হবে ক্যাথোড, আর যেই দণ্ডের সাথে নেগেটিভ প্রান্ত থাকবে সেটা হচ্ছে ক্যাথোড। এখন তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে দেখো, যেটা পজিটিভ থাকে তার আকর্ষণে কে আসে? নেগেটিভ চার্জ আসে। ধরো তোমার সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, তাহলে এই অ্যানোড যেহেতু পজিটিভ, তো তার আকর্ষণে আমাদের নেগেটিভ চার্জটা আসবে, মানে অ্যানায়নটা আসবে, ক্লোরিন। তো ক্লোরিন আসার কারণে কি হয় বলতো? নেগেটিভ চার্জের মধ্যে ইলেকট্রন বেশি থাকে, ঠিক আছে? সেটা কি করে? ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করে সে মৌলতে পরিণত হয়। সো যেহেতু দেখো এই পজিটিভ প্রান্তের আকর্ষণে নেগেটিভ আয়নটা আসতেছে এবং নেগেটিভ আয়নের কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, এবং আমরা জানি যেই বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সেই বিক্রিয়াটা হচ্ছে কি? অবশ্যই জারণ বিক্রিয়া, ঠিক আছে? আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো দেখছো এখানে অটোমেটিকলি কিন্তু অ্যানোড পজিটিভ হওয়ার কারণে এখানে কি বিক্রিয়া হচ্ছে? জারণ বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি যেই দণ্ডে জারণ বিক্রিয়া সেটা হচ্ছে আমাদের অ্যানোড। তো একই কাজটা তুমি যদি এই তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে করতে চাও, আমি আবার বলতেছি এটা কিন্তু তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে? আর ওটা ছিল তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা হচ্ছে ভোল্টেজ সোর্স দেই, মানে কারেন্ট বাইরে থেকে সাপ্লাই দেই, ঠিক আছে? এবং তার মাধ্যমে কি হয়? একটা যৌগ থেকে মৌল উৎপন্ন হয়, ঠিক আছে? যেমন সোডিয়াম ক্লোরাইড ভেঙে আমরা কি পাই? সোডিয়াম এবং ক্লোরিন পাই, ঠিক আছে? কিন্তু তড়িৎ রাসায়নিক কোষে হচ্ছে উল্টাটা হয়, তুমি এখানে কোনো ভোল্টেজ সোর্স দিবা না, মানে তুমি কোনো কারেন্ট সাপ্লাই দিবা না, তুমি বিক্রিয়ার মাধ্যমে সেখানে কারেন্ট পাবা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যানোড এবং ক্যাথোডের চিহ্ন এবং অনেক কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস কিন্তু ফিক্স থাকবে, খেয়াল রাখবে, একটা জিনিস কিন্তু ফিক্স, যে অবশ্যই সেটা তড়িৎ রাসায়নিক কোষ হোক এবং তড়িৎ বিশ্লেষণ কোষ হোক, অবশ্যই অবশ্যই অ্যানোডে জারণ বিক্রিয়া হইতে হবে। মানে অ্যানোডে হবে তোমার অক্সিডেশন, মানে জারণ, আর ক্যাথোডে হবে বিজারণ, ঠিক আছে, বা রিডাকশন। এটা কিন্তু সবসময় মাথায় রাখবা যে অ্যানোডে অবশ্যই জারণ বিক্রিয়া হবে এবং ক্যাথোডে অবশ্যই বিজারণ বিক্রিয়া হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এবার তুমি চিন্তা করো, তুমি বেশি সক্রিয় ধাতু কোথায় নিচ্ছ? অ্যানোডে নিচ্ছ, ভালো কথা। তাহলে এবার তুমি চিন্তা করো, ধাতুর কাজ কি বলতো? ধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, ঠিক আছে? ধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। এখন ধরো তুমি এখানে ধাতু নিয়েছো দুইটা, একটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে কপার। এখন দেখো তো, যার সক্রিয়তা বেশি সেই কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে, কারণ দেখো দুজনেই ধাতু। এখন দুজনের মধ্যে যদি যে কোনো একজনকে ইলেকট্রন ত্যাগ করতে হয়, তাহলে ওই কম্পিটিশনে কে জিতবে? অবশ্যই জিঙ্ক জিতবে, কারণ জিঙ্কের সক্রিয়তাটা বেশি। তাই জিঙ্ক এবং কপারের মধ্যে ইলেকট্রন ত্যাগ করবে কে? ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে জিঙ্ক। তাই জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হবে। আর ওই দুইটা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করবে কে বলতো? ওই পাশে কপার 2+। ওই কপার 2+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হবে। সো বুঝতে পারতেছো যে তুমি যদি দুটো ধাতু নাও, যেটা বেশি সক্রিয় সেটাই ইলেকট্রন ত্যাগ করবে, আর যেটা কম সক্রিয় ওইটা কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে না, ওইখানে ইলেকট্রন গ্রহণ করা হবে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? রেসপন্স জি প্লিজ। স্যার, বুঝছি। আচ্ছা জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই জন্যই দেখছো, যেই ধাতুটা বেশি সক্রিয় সে যেহেতু ইলেকট্রন ত্যাগ করে, তাহলে যেই বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় সেটা কি? জারণ। তার মানে এই যেই দণ্ডটা বেশি সক্রিয় সেখানে জারণ বিক্রিয়া হয়। তাই আমরা জানি যেই দণ্ডে জারণ বিক্রিয়া হয় তাকে কি বলা হয়? অ্যানোড বলা হয়। এই জন্যই তোমার বলা হচ্ছে কি, যে যেটা বেশি সক্রিয় ধাতু সেটা হচ্ছে অ্যানোড দণ্ড, আর যেটা কম সক্রিয় ধাতু সেটা হচ্ছে আমাদের ক্যাথোড দণ্ড। শেষ। তাহলে আমরা কিন্তু বুঝলাম যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড এবং কেন, কি কারণে, কোন বিক্রিয়া হয়, সবগুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমি গ্যালভানিক কোষটা আরেকবার তোমাদেরকে রিমাইন্ড করতেছি যে এখানে দুইটা পাত্র থাকবে অবশ্যই, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে একটা পাত্র হইলেও কিন্তু হইতো, কিন্তু একটা পাত্র হলে কি ঝামেলা হতো এটা আমরা এখন শিখবো না, এটা ইন্টারে গিয়ে শেখানো হবে, এটা এখন দরকার নেই আমাদের শেখার, ঠিক আছে? এখন আমরা এটা জানবো যে দুইটা আলাদা আলাদা পাত্রে অ্যানোড এবং ক্যাথোড নেওয়া হবে, ঠিক আছে? এবং তড়িৎ বিশ্লেষণ কোষে যেরকম তোমার ব্যাটারি যুক্ত থাকে, মানে এক্সট্রা একটা ভোল্টেজ সোর্স থাকে বা কারেন্ট সাপ্লাই করা হয়, এই গ্যালভানিক সেলে কিন্তু কারেন্ট সাপ্লাই করা হবে না, এখানে হবে যে উল্টাটা, এই যে এখানে বিক্রিয়ার মাধ্যমে তোমার কারেন্ট এখানে প্রডিউস হবে বা ভোল্টেজ এখানে প্রডিউস হবে, মানে কারেন্টটা এখানে নতুন করে উৎপন্ন হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে দেখো, তুমি যে এখান থেকে কারেন্ট সাপ্লাই পাবা ওটা তো অবশ্যই একটা জায়গায় তুমি ইউজ করবা, ঠিক না? তাহলে ওই যে তুমি যেখানে কারেন্টটা কনজিউম করাবা, এটা একটা এলিমেন্ট তুমি এখানে যুক্ত করে দিলা, মানে একটা লাইট তুমি দিলা। এখন লাইট যে হতে পারে এমন কোনো কথা নেই, অন্য কিছু তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? আমরা এখানে এক্সাম্পল হিসেবে লাইট নিলাম, ঠিক আছে? দেখো তো, তোমার এখানে কিন্তু কোনো ব্যাটারি নাই, তাহলে এখানে লাইটটা অবশ্যই অফ থাকবে। বাট যদি সামহাও লাইটটা জ্বলে, তার মানে তুমি কি বুঝতে পারো তো? যদি লাইটটা জ্বলে তার মানে এখান থেকে কারেন্ট পাস হচ্ছে, কারণ কারেন্ট
যদি পাস না হয় লাইট কি জ্বলবে? অবশ্যই না। তার মানে এই যে তোমার পরিবাহী তার, এটাতে কারেন্ট পাস হইলেই কি হবে, লাইটটা জ্বলবে। আর কারেন্ট পাস হওয়া মানে কি, বা কারেন্ট জিনিসটা কি বলতো? কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন প্রবাহ হইলেই আমরা বলি যে কারেন্ট প্রবাহ হচ্ছে, ঠিক আছে? এবার দেখো, খেয়াল করো, কারেন্টের দিক কি হবে না হবে এটা আমরা বুঝবো, এখন সমস্যা নাই। তার আগে বিক্রিয়াটা আমরা দেখি। বিক্রিয়া কয়টা হয়? দুইটা অবশ্যই, একটা অ্যানোডে আর একটা হচ্ছে ক্যাথোডে, ঠিক আছে? এখন বিক্রিয়াটা বোঝার আগে আমরা তো জানি যে এই যে অ্যানোড যেই পাত্রে ডুবানো থাকে, সেই পাত্রে কিসের দ্রবণ থাকে বলো তো, মনে আছে? আমরা কিন্তু শিখছিলাম যে অ্যানোডের পাত্রে অ্যানোডেরই কোন একটা দ্রবণ ডুবানো থাকে। মানে অ্যানোডটা আমার এখানে কিসের বলতো? জিঙ্কের। তাহলে অ্যানোডের পাত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই জিঙ্কের একটা দ্রবণ নিতে হবে, মানে জিঙ্কের একটা যৌগ। এখন আমরা এক্সাম্পল হিসেবে কাকে নিলাম? জিঙ্ক সালফেটকে নিলাম। ওই পাশে যেহেতু ক্যাথোড হিসেবে কপার আছে, তাহলে আমাদের দ্রবণে কি করতে হবে? কপারেরই একটা যৌগ নিতে হবে। ধরো আমরা এখানে কপার সালফেট নিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম বলতো? অ্যানোড হিসেবে জিঙ্কে নিলাম, এবং ওই অ্যানোডটা যেই পাত্রে আছে সেই পাত্রে আমরা জিঙ্ক সালফেট দ্রবণ নিলাম। আর ক্যাথোডটা হিসেবে আমরা কপার নিলাম, এবং কপার যে পাত্রে ডুবানো আছে সেই পাত্রে আমরা কপার সালফেট নিলাম, ঠিক আছে? তার মানে দেখো তো, যে দ্রবণটা আমরা নিচ্ছি সেখানে জিঙ্ক আর সালফেট আছে। তার মানে হচ্ছে এখানে অবশ্যই যেহেতু দ্রবণ, আমরা এটা গলিত অথবা কি জলীয় দ্রবণ নেই, তো এখানে গলিত দ্রবণ না হইলো, এবং জিঙ্ক তার মানে এখানে কি হিসাবে আছে? আয়ন হিসাবে আছে 2+। অবশ্যই আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণে আমরা শিখছিলাম যে এই যৌগগুলো কি হইতে হয় বলতো? আয়নিত হইতে হয়। তার মানে অবশ্যই এখানে জিঙ্ক 2+ আর সালফেট 2- আছে। আর ওই পাশের দ্রবণে কপার 2+ আর সালফেট 2- আছে। তা বুঝতে পারতেছো তো যে এই পাত্রের মধ্যে কি আছে? কোটি কোটি জিঙ্ক আয়ন আছে, ঠিক আছে? আর কোটি কোটি কি আছে? সালফেট আয়ন আছে। একইভাবে ওই পাত্রে কোটি কোটি কপার 2+ আছে, এবং কোটি কোটি কি আছে? সালফেট 2- আছে, ঠিক আছে? এখন দেখো, এখানে কিন্তু এক্সট্রা কোনো ভোল্টেজ সোর্স নাই যে ওই যে তোমার ব্যাটারির প্লাস প্রান্ত থাকবে, ওই হিসাবে তোমার অ্যানোড প্লাস হবে এবং এটা আকর্ষণে মাইনাস আসবে না। ওখানে কিন্তু এরকম কিছুই হবে না, এখানে এটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। এখানে কি হবে দেখো, এই যে জিঙ্ক বেশি সক্রিয় এবং কপার হচ্ছে কম সক্রিয়, তার কারণে এখানে একটা ভোল্টেজের ডিফারেন্স হবে। কি হবে? জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করতে যাবে, ইলেকট্রনটা ত্যাগ করবে হচ্ছে কি? জিঙ্ক, কারণ এটা বেশি সক্রিয়। তাহলে অ্যানোডে কি হবে বলতো? এই জিঙ্ক দণ্ড থেকে এই জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, ঠিক আছে? না বুঝলে কিন্তু বলবা যে বুঝতেছি না। তাহলে কি হলো বলতো? জিঙ্ক ইলেকট্রন এখানে ত্যাগ করবে। তাহলে কি হলো? জিঙ্ক এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো। বলতো দুইটা ইলেকট্রন কেন ত্যাগ করছে? কারণ জিঙ্কের যোজনী হচ্ছে 2। জিঙ্কের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাহলে অবশ্যই জিঙ্ক ত্যাগ করবে কয়টা? 2টা। ত্যাগ করছে, নিষ্ক্রিয় হবে, ঠিক আছে? তার মানে জিঙ্ক 2 ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হবে। আচ্ছা বলতো, এই জিঙ্ক দণ্ড থেকে কিন্তু জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক না? এই দ্রবণে কিন্তু জিঙ্ক নাই, দ্রবণে কে আছে? জিঙ্ক 2+। দণ্ডটা হচ্ছে কিসের? জিঙ্কের। তাহলে এই যে ইলেকট্রন ত্যাগ করতেছে সেটা কে বলতো? এই দণ্ডের মধ্যে যে জিঙ্ক পরমাণুগুলো আছে সেগুলো কি করতেছে? ইলেকট্রন ত্যাগ করতেছে, বুঝতে পারছো? তাহলে একটা জিঙ্ক পরমাণু 2টা ইলেকট্রন ত্যাগ করে কি করবে? একটা জিঙ্ক 2+ আয়ন বানাবে। তো বলতো এই 2+ আয়নটা কোথায় যাবে? এটা কি হাওয়ায় ভেসে যাবে? না, এই দণ্ড থেকে এই জিঙ্ক 2+, মানে জিঙ্ক পরমাণু 2টা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করে কোথায় দিবে বলতো? দণ্ডের মধ্যে দিবে। দণ্ড থেকে সেটা পরিবাহিত কোথায় যাবে? এই পরিবাহিতে যাবে, বুঝতে পারতেছো? এই যে জিঙ্ক কি করতেছে বলতো? ইলেকট্রন দিচ্ছে কাকে? এই দণ্ডকে। এই দুটো ইলেকট্রন কোথায় যাবে বলতো? এই দণ্ডের মাধ্যমে এই পরিবাহিতে যাবে, এবং এই পরিবাহী দিয়ে এই ইলেকট্রনটা পরিবাহিত হয়ে কোথায় আসবে? ক্যাথোডে আসবে। কেন? কারণ ক্যাথোড ইলেকট্রন দরকার। এই যেখানে কপার 2+ আছে, এই কপার 2+ ইলেকট্রন কিন্তু দরকার। এই কপার 2+ দণ্ডে আসবে। দণ্ডে আসার পরে এই দুটো ইলেকট্রন সে পাবে, বুঝতে পারতেছো? এটা কিন্তু একটু ডিপ। এই যে অ্যানোডে যে 2টা ইলেকট্রন ত্যাগ করা হইলো, এই 2টা ইলেকট্রন কি হইলো বলতো? অ্যানোডে আসলো, মানে অ্যানোডে জমা হইলো। অ্যানোড থেকে পরিবাহীর মাধ্যমে কোথায় আসলো? ক্যাথোডে আসলো। কেন? কারণ এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স আছে, এখানে কপার 2+ ইলেকট্রন দরকার। তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, এখানে ইলেকট্রন বেশি আছে। তো অবশ্যই বেশি থেকে কমের দিকে ইলেকট্রন যাবে এই পরিবাহীর মাধ্যমে। যাওয়ার পরে কি হবে বলতো? এই 2টা ইলেকট্রন গ্রহণ করবে কে বলতো? এই 2টা ইলেকট্রন গ্রহণ করবে হচ্ছে এই দ্রবণে যে অসংখ্য কপার 2+ আয়ন আছে, সে কপার 2+ আয়ন এই 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসাবে এই দণ্ডে জমা হবে, বুঝতে পারতেছো? তাহলে দেখো তো, এই যে এখানে অ্যানোডে যে বিক্রিয়া হচ্ছে আর এই ক্যাথোডে যে বিক্রিয়া হচ্ছে, এটা যদি চলমান থাকে, তার মানে কি বলতো? কন্টিনিউয়াসলি এভাবে ইলেকট্রন কি হবে বলতো? এখান দিয়ে পাস হবে। কারণ দেখো, 2টা ইলেকট্রন, একটা পরমাণু থেকে 2টা ইলেকট্রন এভাবে ত্যাগ হয়। এখানে তো কোটি 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 পরমাণু আছে, তাহলে ওখান থেকে কোটি 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 ইলেকট্রন এভাবে পাস হবে। তাহলে বলতো ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, তার মানে এখানে কি? অবশ্যই কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক না? ইলেকট্রন যেদিকে যায় আমরা কারেন্টের দিক কি তার অপোজিট দিকে ধরে নেই, ঠিক না? তাহলে ইলেকট্রন যেহেতু অ্যানোড থেকে ক্যাথোডে পাস হচ্ছে, তাহলে আমাদের
কারেন্টটা ধরে নিবো আমরা কি ক্যাথোড থেকে অ্যানোডে যাচ্ছে, এবং কারেন্ট যাচ্ছে আমরা কিভাবে বুঝবো? তুমি যদি এখানে একটা এলিমেন্ট যুক্ত করে দাও, দেখবো এখান দিয়ে ওটা কাজ করবে আর কি। যেমন আমাদের এখানে বাল্ব যুক্ত করছি, তাহলে বাল্বটা জ্বলে উঠবে, ঠিক আছে? বাল্বটা জ্বলতে থাকবে আর কি। বুঝতে পারছো কথাটা? এতটুকু বুঝছো যে কিভাবে কি হচ্ছে, স্ট্রাকচার কি, বিক্রিয়া কি, কিভাবে এখানে বিদ্যুৎ জি উৎপন্ন স্যার, হচ্ছে? গুড। এইটাই তাহলে তোমার গ্যালভানিক কোর্স ছিল, ঠিক আছে? এবার তুমি চিন্তা করো, এই বিক্রিয়াটা কি সারা জীবন চলতে থাকবে বলো? তোমার কি মনে হয় বিক্রিয়াটা কি সারা জীবন চলবে বলো তো? না না স্যার, স্যার। অবশ্যই না, কারণ শেষ দেখো হয়ে যাবে। এই বিক্রিয়া শুরু করতেছে কিন্তু অ্যানোড ইলেকট্রন ত্যাগ করে করে। তো যখন এই অ্যানোডের দণ্ডটার মধ্যে আর কোনো জিঙ্ক থাকবে না, আমার দণ্ডটা যখন নিঃশেষ হয়ে যাবে, তখন বিক্রিয়া শেষ। তাহলে এই কোষটা কিন্তু অচল হবে কখন? যখন এই জিঙ্কের দণ্ডে আর জিঙ্ক থাকবে না। ভালো কথা। আচ্ছা, আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে দেখো, যখন এই পাশে, দেখো তো, এই পাশের পাত্রে খেয়াল করো, এখানে একটা পাত্র আছে আর ওই পাশে একটা পাত্র আছে। এরা হচ্ছে এভাবে একটা পরিবাহী, মানে এইভাবে একটা ধাতব তড়িৎদ্বার এবং এভাবে একটা তার দিয়ে যুক্ত, আর মাঝখানে একটা বাল্ব আছে, ঠিক আছে? দেখো তো এখানে কি হচ্ছে বলো তো, এখানে ইলেকট্রন ত্যাগ ত্যাগ হচ্ছে, ত্যাগ হয়ে কি হচ্ছে? জিঙ্ক 2+ উৎপন্ন হচ্ছে। আর এখানে দেখো তো দ্রবণ থেকে কপার 2+ চলে যাচ্ছে, চলে যায় কপার উৎপন্ন করতেছে না। তাহলে দেখো তো এই পাত্রে প্লাস কি অনেক বাড়তেছে, ঠিক না? এই যে অ্যানোডের যে পাত্রটা, ওই পাত্রে কি পজিটিভ বাড়তেছে না বলতো? অনেক বেশি পজিটিভ জি বাড়তেছে স্যার। না? যতগুলা জিঙ্ক 2+ আসতেছে ততগুলা প্লাস বাড়তেছে। আর এখানে দেখো তো কপার 2+ কমতেছে, তাহলে এখানে কি মাইনাস বাড়তেছে না? তাহলে এই পাশে অনেক বেশি স্যার। পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে এবং এই পাশে অনেক বেশি নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। তাহলে যেহেতু দুই পাশে এইভাবে অনেক বেশি প্লাস হচ্ছে, তাহলে দেখো তো এই দ্রবণে কি, এই দ্রবণে কিন্তু এমনি প্লাস ছিল, দেখো এই দ্রবণে কি জিঙ্ক 2+ ছিল না বলতো? এই দ্রবণে এমনি কিন্তু অনেকগুলো জিঙ্ক 2+ ছিল। তাহলে যখন এভাবে এখানে জিঙ্ক 2+ ছিল, তার উপরে রোহিঙ্গা, এই যে দণ্ড থেকে যে জিঙ্ক 2+ গুলো আসছে, ওগুলো কি রোহিঙ্গা না বলতো? ওগুলো কি রোহিঙ্গা, বলে না নতুন পাগলের ভাত নাই, পুরান পাগলের আমদানি, এরকম আর কি। এখানে জিঙ্ক 2+ কিন্তু আসতেছে দ্রবণে, ঠিক না? তো দেখো তো এটা কি এরকম হবে যে এখানে আসতে থাকবে আসতে থাকবে, এবং এই দ্রবণের জিঙ্ক 2+ এর সাথে এটার কোনো রিয়াকশনই হবে না। রিয়াকশন বলতে কোনো এফেক্ট পড়বে না? পড়বে, কারণ দেখো এই জিঙ্ক 2+ কিন্তু বেশি হয়ে গেলে আর নতুন করে কোনো জিঙ্ক 2+ কিন্তু দণ্ডে আসতে চাবে না, চাবে বলতো? চাবে? না স্যার। যাবে না। তো এখানে কিন্তু একটা মানে সাম্যাবস্থা সৃষ্টি হয়ে যাবে, বুঝছো? এখানে একটা কি সৃষ্টি হবে? সাম্যাবস্থা সৃষ্টি হবে, যে দণ্ডে জিঙ্ক আছে, ঠিক আছে, দণ্ড শেষ হয় নাই, কিন্তু এখানে বেশি প্লাস হয়ে যাওয়ার কারণে এখানে আর নতুন করে প্লাস হতে চাবে না, আর এখানেও নতুন করে ইলেকট্রন গ্রহণ করতে চাবে না, কারণ এখানে বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে। মাইনাস। বুঝতে পারছো? তাহলে এই যে মানে প্রকৃতি কিন্তু এরকমই, যে একটা সময় গিয়ে সাম্যাবস্থা চলে আসে, ঠিক আছে? তো এই যখনই এই জিনিস সাম্যাবস্থা চলে আসবে, তখন কি আর বিক্রিয়া হবে বলতো? তখন কিন্তু আর বিক্রিয়া না হবে না। স্যার। আর বিক্রিয়া না হইলে কি ইলেকট্রনের প্রবাহ হবে? হবে না, মানে কারেন্টও ফ্লো হবে না। বুঝতে পারছো? তার মানে কিন্তু এখানে একটা ঝামেলা রয়ে গেল, যে তোমার কিন্তু পুরা দণ্ড শেষ হওয়ার আগেই, অনেক আগেই কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেছে, ঠিক না? এটা কিন্তু একটা সমস্যা, এটা কিন্তু একটা আমাদের জন্য কি প্রবলেম, যে এটা সমস্যা। ডিজাইন করছে তার জন্য একটা প্রবলেম। কারণ এটা কিন্তু তোমার কি বলে, পুরোপুরি এক্সিকিউট হওয়ার আগে এটা বন্ধ হয়ে যাচ্ছে, কেন? সাম্যাবস্থার কারণে, আয়নিক সাম্যাবস্থার কারণে। তাই এটা আমরা কি বলবো বাংলায়? এটা আমরা বলবো হচ্ছে বাংলায় আয়নিক সাম্যাবস্থা, বুঝছো? এই Yes, sir. সমস্যাটা দূর করার জন্যই কি আবিষ্কার করা হয়েছে? লবণ সেতু, বুঝছো? এই সমস্যাটা দূর করার জন্য কি আবিষ্কার করা হয়েছে? লবণ সেতু। এটাকে ইংলিশে বলা হচ্ছে সল্ট ব্রিজ। দেখো তো এই পাত্রের সমস্যাটা কি? এই পাত্রে বেশি কি হয়ে যাচ্ছে? পজিটিভ আয়ন হয়ে যাচ্ছে। এই পাত্রের সমস্যা কি? এই পাত্রে বেশি নেগেটিভ আয়ন হয়ে যাচ্ছে। কেন বলতো? কারণ কপার 2+ এর সংখ্যা কমতেছে। তার মানে কি, ধরো প্রথমে 1 কোটি প্লাস 1 কোটি মাইনাস ছিল, এখন যদি তোমার 100টা প্লাস কমে যায়, তাহলে কি মাইনাস চার্জ হয়ে যাবে না বেশি? বুঝতে পারতেছো বিষয়টা? মানে নতুন করে কিন্তু মাইনাস যুক্ত হচ্ছে না, বাট প্লাস কমে যাওয়া মানেও কিন্তু কি মাইনাস বাইরে যাওয়া, কথা বুঝতে পারতেছো? প্লাস কমে যাওয়া মানে Yes, sir. কিন্তু কি মাইনাস বেড়ে যাওয়া। তাহলে এই পাত্রে কি হচ্ছে বলতো? পজিটিভ বাড়তেই আছে, আর এই পাত্রে কি হচ্ছে? নেগেটিভ বাড়তেছে। তো একসময় গিয়ে সাম্যাবস্থা হয়ে যাবে, আর কোনো নতুন করে আয়ন উৎপন্ন হবে না, মানে বিক্রিয়া হবে না, বুঝছো? তাহলে তুমি যদি এমন একটা কিছু সেট আপ করতে পারো, যে তুমি যদি কন্টিনিউয়াসলি এই পাশে যেহেতু প্লাস বাড়তেছে, তাহলে তুমি যদি এই পাশে মাইনাস চার্জ দিতে পারো কিছু, আর এই পাশে তুমি যদি প্লাস চার্জ দিতে পারো, তাহলে কি জিনিসটার ওই যে সাম্যাবস্থাটা কি পৌঁছাবে না, বুঝতে পারছো? এখানে অলওয়েজ কি থাকবে? একটা মানে বিভব থাকবে, যে না এখানে ইলেকট্রন আমার দরকার, ইলেকট্রন আসুক, ইলেকট্রন আসুক, বিক্রিয়া হোক, বুঝতে পারছো? ওটা বলে তোমার ইলেকট্রিক পটেনশিয়াল আর কি, মানে বিভব
বিভব পার্থক্য থাকা লাগবে, ঠিক না? কারণ কারেন্ট মানে কি বলতো, ভি বাই আর, বিভব পার্থক্য বাই রোধ, ঠিক না? বিভব পার্থক্য থাকা লাগবে অবশ্যই, কারণ বিভব পার্থক্য না থাকলে কারেন্ট ফ্লো হবে না। কারণ দেখো ইলেকট্রনের যদি এভাবে, যদি ইলেকট্রন যদি এখানে ঘাটতি নাই থাকে, তাহলে কি এখান থেকে ইলেকট্রন এখানে পাস হয়ে আসবে বলো? আসবে না। একটা ইলেকট্রনের মানে পটেনশিয়াল ডিফারেন্স থাকলেই এখানে কারেন্ট ফ্লো হবে, বুঝতে পারছো? ক্লিয়ার কথাটা? তাহলে এই পটেনশিয়াল ডিফারেন্সটা বজায় রাখা হয় সল্ট ব্রিজ বা লবণ সেতুর মাধ্যমে, বুঝতে পারছো? তো লবণ সেতুর কাজটা কি বলতো? লবণ সেতুর কাজটা হচ্ছে এই যে আয়নিক সাম্যাবস্থাটা, এই আয়নিক সাম্যাবস্থাটা সে আসতে দিবে না, বুঝছো? সে হচ্ছে এখানে কি করবে বলতো, এখানে একটা আয়নের যেই পার্থক্যটা বা পটেনশিয়াল ডিফারেন্সটা বজায় রাখবে, বুঝছো? দেখো তো এই লবণ সেতুটা কি করা হয়েছে দেখছো, দুইটা পাত্রে ডুবাই দেওয়া হয়েছে, খেয়াল করছো? এটা একটা নলের মতো, এই যে ইউ আকৃতির টিউব, এটা একটা কি বলতো, ইউ আকৃতির টিউব, বুঝতে পারছো? এর একটা প্রান্ত ডুবানো থাকে কোথায়, অ্যানোডের পাত্রে, আরেকটা প্রান্ত থাকে কোথায় ডুবানো, ক্যাথোডের পাত্রে, বুঝছো? এবং এই টিউবের মধ্যে তুলা থাকে, কি থাকে, তুলা, সিক্ত তুলা, ঠিক আছে? সিক্ত সিক্ত তুলায় কি থাকে বলতো, পটাশিয়াম ক্লোরাইড আয়নিত অবস্থা থাকে, মানে পটাশিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, বুঝছো? সিক্ত কেন বলতো, যাতে এই তুলার গায়ে এগুলা লেগে থাকে, যাতে এগুলা সহজেই চুয়ে চুয়ে না পড়ে যায়, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে দেখো তো এখানে যখনই তোমার মানে পজিটিভ বেশি হয়ে যাবে, তখন কি হবে বলতো, এই ক্লোরিন মাইনাস আয়নটা কোথায় চলে আসবে, বেয়ে বেয়ে কোথায় চলে আসবে, এই পাত্রে চলে আসবে, বুঝছো? আর এই পটাশিয়াম প্লাস আয়নটা কোথায় চলে যাবে, এই পাত্রে চলে যাবে, বুঝছো? এই নলের মাধ্যমে। তো এটা একটা ব্রিজের মতো না বলতো, এই একটা পাত্র একটা পাত্রের মধ্যে সংযোগ করা হচ্ছে এই নলের মাধ্যমে, তো এইটার নাম কি বলতো, সল্ট ব্রিজ। তো সল্ট ব্রিজের কাজটা বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো পরীক্ষায় এই কোশ্চেনটা খুব বেশি আসে যে লবণ সেতুর কার্যকারিতা ব্যাখ্যা করো, বা গ্যালভানিক সেলে লবণ সেতুর প্রয়োজনীয়তা কি। আর গ নাম্বার আসতে পারে যে গ্যালভানিক কোষের বিক্রিয়াগুলো লেখো, বা এটার বর্ণনা দাও আর কি, মানে কিভাবে কি হচ্ছে কৌশলটা ব্যাখ্যা করো, বুঝতে পারছো? তো পুরা গ্যালভানিক সেলটা তোমাদের কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। আরেকটা জিনিস হচ্ছে যে এই তড়িৎ বিশেষ্য কোষ আর গ্যালভানিক কোষ কিন্তু সম্পূর্ণ বিপরীত, ঠিক না? কারণ আমরা জানি যে যে কোষে তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তারে কি বলে, তড়িৎ বিশেষ্য কোষ বলে। আর যে কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটায় তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় তারে বলে গ্যালভানিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ, বুঝতে পারছো? ক্লিয়ার? ইয়েস। গ্যালভানিক কোষ বলে। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু তোমাকে বলছিলাম যে তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড কি থাকে বলতো, অ্যানোড থাকে পজিটিভ আর ক্যাথোড থাকে কি নেগেটিভ, ঠিক না? কিন্তু ইয়েস স্যার। তড়িৎ রাসায়নিক কোষ মানে গ্যালভানিক কোষ যেটা, গ্যালভানিক কোষে কিন্তু উল্টা হয়, গ্যালভানিক কোষে অ্যানোডটা হয় নেগেটিভ। কেন বলো নেগেটিভ। তো, বলতে পারবা? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং আমি যখন ইন্টারে পড়তাম তখন আমি এটা বুঝতে অনেক টাইম লাগছে যে কেন অ্যানোডটা নেগেটিভ আর কেন ক্যাথোডটা এখানে পজিটিভ, এটা বুঝতে কিন্তু আমার নিজের অনেক টাইম লাগছে, ঠিক আছে? দেখো, এটার কারণটা তুমি ভালো করে একটু বুঝো। এটা কারণটা হচ্ছে এই যে দণ্ডে, এই যে অ্যানোডের দণ্ডটা, দণ্ডে কি আছে, জিঙ্ক আছে। জিঙ্ক কি করতেছে বলতো, ইলেকট্রন ত্যাগ করতেছে। তাই ইলেকট্রনটা বেশি আছে কোথায়, অ্যানোডে, ঠিক না? ইলেকট্রন বেশি আছে কোথায় বলতো, অ্যানোডে, মানে সাপ্লাই হচ্ছে অ্যানোডে। কোথা থেকে, অ্যানোড থেকে ইলেকট্রন সাপ্লাই হচ্ছে কোথায়, ক্যাথোডে, ঠিক না? ক্যাথোডে। তার মানে ক্যাথোডে কিন্তু ইলেকট্রন তাহলে ঘাটতি। তা দেখো তো, আমরা যে ব্যাটারি বলি, ব্যাটারির পজিটিভ প্রান্ত, ব্যাটারির নেগেটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্তে কি থাকে, ইলেকট্রন বেশি থাকে, আর পজিটিভ প্রান্তে ইলেকট্রনের ঘাটতি থাকে। তো যেহেতু আমাদের অ্যানোডে এখানে ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে অ্যানোড, তাহলে অ্যানোডটা কি হবে, নেগেটিভ। আর যেহেতু ইলেকট্রন নেগেটিভ। গ্রহণ করতেছে এখানে ক্যাথোডে, তাহলে এই ক্যাথোডটা কি, পজিটিভ, বুঝছো? তাহলে তড়িৎ খেলা, তড়িৎ বিশেষ্য কোষে অ্যানোড কি পজিটিভ আর ক্যাথোড কি নেগেটিভ। আর গ্যালভানিক কোষে সম্পূর্ণ উল্টা, গ্যালভানিক কোষে অ্যানোড হচ্ছে নেগেটিভ আর ক্যাথোডটা কি পজিটিভ। ক্লিয়ার? এটা কিন্তু খুবই জি ইম্পর্টেন্ট স্যার। একটা জিনিস। জি স্যার। আচ্ছা, তো এটা ছিল আরেকটা পার্থক্য। আর একটা পার্থক্য হচ্ছে তোমার ব্যবহার, যে তড়িৎ বিশেষ্য কোষ অবশ্যই ব্যবহার করা হয় যেই কাজে, ওটা আবার গ্যালভানিক কোষ সে কাজে ব্যবহার হবে না, কারণ দুইটার জিনিস কিন্তু সম্পূর্ণ উল্টা, পার্সপেক্টিভ, মেকানিজম সবই উল্টা, ঠিক আছে? তো তড়িৎ বিশেষ্য কোষ তোমার ইলেকট্রোপ্লেটিং দেখলাই তো, তোমার ধাতু বিশোধন, তার বিভিন্ন যৌগ থেকে তুমি যদি মৌল উৎপাদন করতে চাও, ইলেকট্রোপ্লেটিং, ধাতু বিশোধন, ধাতু নিষ্কাশন, এগুলোতে অনেক বেশি ইউজ করা হয়। আর গ্যালভানিক কোষ তো জানোই, তড়িৎ শক্তি উৎপাদন করার জন্য গ্যালভানিক কোষ ইউজ করা হয়, বুঝছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর গ্যালভানিক কোষে যে তড়িৎদ্বার সম্পর্কে তো বললামই, যে
অ্যানোড হিসাবে তুমি কাকে নিবা এবং ক্যাথোড হিসাবে তুমি কাকে নিবা এবং কি বিক্রিয়া হবে, এবং এই যে দেখো এই জিনিসগুলো আমাদের বইয়ে ছিল না, তোমাদের বইয়ে আছে, ঠিক আছে, যেগুলো আমি ব্যাখ্যা করলাম যে সক্রিয়তার কথা, যে অ্যানোডে কি বেশি সক্রিয় নিতে হবে এবং ক্যাথোডে কি কম সক্রিয় নিতে হবে। কম। So, তুমি কিন্তু সক্রিয়তার সিরিজ শিখছো, ঠিক না? লিথিয়াম, তারপরে কে আসে, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, মানে সিরিজের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজ কি হয় বলতো, উপর থেকে নিচে কমে, ঠিক না? মানে সবচেয়ে বেশি কে সক্রিয়, লিথিয়াম, পটাশিয়াম, তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এভাবে করে সক্রিয়তা আস্তে আস্তে কমে। মানে নিচ থেকে উপর সক্রিয়তা কি বাড়তেছে আর উপর থেকে নিচে কমতেছে, বুঝছো? তো তুমি সক্রিয়তা সিরিজে যদি উপরের দিকের একটা ধাতুকে তুমি যদি নাও তাহলে ওটা কি হবে, অ্যানোড। আর তুমি যদি নিচের দিকে একটা নাও তাহলে ওটা হবে কি, ক্যাথোড। মানে ক্যাথোড। তুমি ধাতু নিবা দুইটার মধ্যে যেটা সক্রিয়তা বেশি সেটা হবে অ্যানোড, আর যেটা কম সেটা হবে ক্যাথোড। সিম্পল, এর চেয়ে বেশি কিছু এখানে বলা নাই, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এখানে জি সুন্দর স্যার। মতো দেওয়া আছে, এই সবকিছু ব্যাখ্যা দেওয়া আছে। আর একটা জিনিস দেখো, আমরা কিন্তু বলছিলাম যে অবশ্যই একটা জিনিস কিন্তু দুই জায়গায় সেম, সেটা হচ্ছে বিক্রিয়া। ওইখানেও মানে তড়িৎ বিশ্লেষণ কোষেও অ্যানোডে জারণ বিক্রিয়া হয় এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়, এবং এই গ্যালভানিক কোষও কিন্তু সেম, অ্যানোডে জারণ বিক্রিয়া এবং ক্যাথোডে কি বিজারণ বিক্রিয়া হয়, ঠিক আছে? তো এই তুমি জানো তো যে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিক্রিয়াটারে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। কারণ কি, জারণ বিজারণের অর্ধেক সেখানে হচ্ছে, আর বিজারণ বিক্রিয়াটা বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া, বুঝতে পারছো? এতটুকুই, এখানেও তাই বলা আছে যে ক্যাথোডে কি হয় বিজারণ অর্ধ বিক্রিয়া, আর অ্যানোডে কি হবে জারণ অর্ধ বিক্রিয়া, বুঝতে পারছো? ক্লিয়ার? স্যার অর্ধ বিক্রিয়া লিখতে হবে। হ্যাঁ, অর্ধ বিক্রিয়া লিখতে হবে, লিখলে ভালো, না লিখলেও কাটবে না, বাট লিখলে ভালো, বুঝছো? কারণ ওই যে অর্ধ বিক্রিয়া বলতে কি বোঝায়, যে জারণ বিজারণ একটা বিক্রিয়া, তাহলে ওই বিক্রিয়া অর্ধেক হচ্ছে জারণ আর অর্ধেক কি বিজারণ, বুঝতে পারছো? বিজারণ। মানে নামকরণ জি করা স্যার। হয়েছে এভাবে আর কি। তো আমরা জিঙ্ক আর হচ্ছে কপার দিয়ে শিখছি, অন্য অন্য এখানে অন্য কোনো কিছু তো হইতেই পারে, যেমন তোমার অ্যালুমিনিয়াম আর সিঙ্ক নিয়ে হইতে পারে, বলা যায় না, মানে যে কোনো দুইটা ধাতু নিয়েই তোমার গ্যালভানিক কোষ বানানো যেতে পারে, কিন্তু অবশ্যই দুটো ভিন্ন ধাতু নিতে হবে, মানে সক্রিয়তার ডিফারেন্স থাকতে হবে, বুঝছো? আর তোমার যত বেশি সক্রিয়তার ডিফারেন্স হবে ওটার ভোল্টেজ কি তত বেশি হবে, ঠিক না? দেখো জিঙ্ক কোথায় কত উপরে আর কপার কোথায় কত নিচে, তাহলে এদের মধ্যে কিন্তু সক্রিয়তার ডিফারেন্স অনেক, এই জন্য ওখান থেকে তোমার ভোল্টেজটা বেশি পাওয়া যাবে, বুঝতে পারছো? ক্লিয়ার? আর লবণ সেতুর কাজ তোমাকে বলেই দিলাম, এগুলো এখানে সুন্দর মতো ব্যাখ্যা করা আছে, ঠিক আছে? যেভাবে আয়ন গুলো এখানে গিয়ে তোমার কি করে, ওই ইলেকট্রনের প্রবাহটা বজায় রাখে, ঠিক আছে? এখানে সুন্দর মতো দেওয়া আছে এবং তার চেয়ে বেশি আমি বলছি, ঠিক আছে, প্যারা নাই। তাহলে হচ্ছে গ্যালভানিক সেল কিন্তু আমাদের ভালো মতোই হয়ে গেল, ঠিক আছে, বুঝছো? আর কোনো সমস্যা গ্যালভানিক জি সেলে স্যার। থাকার কথা না। তাহলে আমাদের গ্যালভানিক সেল এতটুকুই, আর মিটিং আমাদের টাইম শেষ। তো নেক্সট মিটিং জয়েন দিবা, ওখানে আমরা ড্রাই সেল থেকে শুরু করবো, ঠিক আছে?